প্রিয় শিক্ষার্থী, বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল ডেনমার্কের প্রখ্যাত পদার্থবিজ্ঞানী নিলস বোর 1913 সালে পরমাণুর গঠন সম্পর্কে একটি প্রস্তাবনা উপস্থাপন করেন। কতগুলো প্রস্তাবনা উপস্থাপন করেন যা বোর পরমাণু মডেল নামেই পরিচিত। বোর পরমাণু মডেলের ভিত্তি হলো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক ও আইনস্টাইনের সমন্বিত আলো সম্পর্কীয় বিকিরণ কোয়ান্টাম তত্ত্ব। তোমরা তো জানো, বিকিরণ কোয়ান্টাম তত্ত্বে বলা হয়েছে যখন কোনো বস্তু থেকে আলো বিকিরিত হয় তখন অবিচ্ছিন্নভাবে না বেরিয়ে বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে নির্গত হয়। এই যে এই বিকিরণ সম্পর্কিত একেবারে সম্পূর্ণ নতুন একটি তত্ত্ব উপস্থাপন করেন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক ও আইনস্টাইন, সেই তত্ত্বের উপর ভিত্তি করেই কিন্তু বিজ্ঞানী নিলস বোর পরমাণুর গঠন সম্পর্কে মতবাদগুলো উপস্থাপন করেন। বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেলের আলোকে আমরা আসলে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের যে ত্রুটিগুলো, সেই ত্রুটিগুলোকে দূর করতে পারি। প্রিয় শিক্ষার্থী, দেখো, বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু কয়েকটা ত্রুটি ছিল যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ত্রুটি, যেমন ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি। ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি, তোমরা জানো যে ম্যাক্সওয়েল বলছেন যে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে তখন সেই আবর্তনশীল ইলেকট্রনগুলো ধীরে ধীরে শক্তি হারিয়ে একসময় আবর্তন চক্র কমিয়ে পরমাণু নিউক্লিয়াসে পতিত হবে। কিন্তু কখনোই তা হয় না। পরমাণুর এই ইলেকট্রনগুলো শক্তি হারায় না কেন, তার ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলে দিতে পারেনি। এই ত্রুটিটা দূর করা সম্ভব হয়েছে বিজ্ঞানী নিলস বোর এর পরমাণু মডেলে। অপরদিকে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রন এর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। আর বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেলে সেই ইলেকট্রনের যে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী সৃষ্টির কোনো ব্যাখ্যা প্রদান করা যায়নি, যেটা বোর পরমাণু মডেলের প্রস্তাবনা সমূহ যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাই যে আসলে সেখানের সেই প্রস্তাবনাগুলোর মাধ্যমে পারমাণবিক বর্ণালী সৃষ্টির যে ধারণা বা কিভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে আসলে আমরা ব্যাখ্যা করতে পারবো। এবার দেখা যাক যে আসলে বোর পরমাণু মডেলের প্রস্তাবনা গুলো কি কি। বোর পরমাণু মডেলের প্রস্তাবনা হলো তিনটি প্রস্তাবনা। কি? ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। বোর পরমাণু মডেলে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা দেওয়া হয়েছে, আর ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দেওয়া হয়েছে। পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রনগুলো আবর্তন করে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ থাকে, আর সেই ভরবেগ সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা দেওয়া হয়েছে, ভরবেগের মান কতটুকু হবে। এছাড়াও শক্তির শোষণ, বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা দেওয়া হয়েছে। এই তিনটা ধারণায় বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেলে দিয়েছেন। এখন আমরা এই ধীরে ধীরে এই পরমাণু মডেলের প্রস্তাবনাগুলো আমরা আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে বোর পরমাণু মডেলের প্রথম প্রস্তাবনা হলো ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। এই ধারণায় কি বলা হয়েছে? বলা হয়েছে যে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং ভর, পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও পরমাণুর যে ভর তা পরমাণুর নিউক্লিয়াসে পরমাণুর একটা কেন্দ্রে অবস্থান করে বা কেন্দ্রেই কেন্দ্রীভূত থাকে, আর এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো অনুমোদিত স্থির শক্তির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো আবর্তন করে। এইরকম কতগুলো বৃত্তাকার কক্ষপথ। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা এই কক্ষপথ গুলো আঁকিয়ে নিই। পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে এরকম কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ থাকে। এই কক্ষপথে ইলেকট্রন গুলো আবর্তন করে। এই কক্ষপথগুলোকে স্থির শক্তি স্তর বলা হয়, আবার এই কক্ষপথগুলোকে অরবিট বলা হয়, আবার এই কক্ষপথগুলোকে শেলও বলা হয়। আমরা এই কক্ষপথগুলোকে যদি নামকরণ করি তাহলে এটা হলো কে শেল, এটা এল শেল, এটা এম শেল, এটা এন শেল, এরপরে যদি থাকে ও পি ইত্যাদি শেল আমরা বলে থাকি। এই কক্ষপথগুলোর ক্ষেত্রে একটা মান থাকে, প্রত্যেকটা কক্ষপথের একটা মান থাকে, সেই মানকে আমরা এন দ্বারা প্রকাশ করি। প্রথম কক্ষপথের ক্ষেত্রে n সমান 1 হয়, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে n সমান 2,
তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে n সমান 3, চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে n সমান 4 ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কক্ষপথগুলোর ধারণা পেলাম। আর এই কক্ষপথগুলোতে ইলেকট্রন যখন আবর্তন করে তখন এই ইলেকট্রনগুলো শক্তি ছেড়েও দেয় না, আবার কখনো শক্তি শোষণও করে না। যখন এই পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে আর ইলেকট্রনগুলো একটা সুনির্দিষ্ট তার নিজের যে কক্ষপথ সেই কক্ষপথে যখন আবর্তন করে তখন কিন্তু এই ইলেকট্রনগুলো শক্তি শোষণ কিংবা বিকিরণ কোনো কিছুই করে না, শক্তির শোষণও করে না, শক্তির বিকিরণ করে না। আর এই কক্ষপথগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হতে পারে? এই কক্ষপথগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n স্কয়ার। 2n স্কয়ার এই হিসাবে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 18টা, এইভাবে ইলেকট্রনগুলো ধারণ করতে পারে। এটাই ছিল হচ্ছে যে বোর পরমাণু মডেলের প্রথম প্রস্তাবনা, দ্যাট মিন্স ইলেকট্রন এর স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে পরমাণুর একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের সমস্ত ভর এবং সমস্ত ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত থাকে এবং পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ থাকে। এই কক্ষপথগুলোর শক্তি সুনির্দিষ্ট। এই কক্ষপথগুলো দিয়ে এই পরমাণুর ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে। অনুমোদিত এই কক্ষপথ বৃত্তাকার হয়ে থাকে এবং এই কক্ষপথগুলোর নাম আছে। এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, অথবা এদেরকে শেল বলা হয়, কে শেল, এল শেল, এম শেল, এন শেল, অথবা এদেরকে শক্তি স্তর বলা হয়। এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। এইভাবে আমরা এই ইলেকট্রনের স্থির কক্ষপথের ধারণাটা জানবো। প্রিয় শিক্ষার্থী, এবার দেখা যায় যে ইলেকট্রনের কৌণিক ভর বেগের ধারণা। পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে তখন সেই ইলেকট্রনের কৌণিক বেগ থাকে, রৈখিক বেগ, কৌণিক বেগ থাকে। আমরা এই পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে এইভাবে ইলেকট্রনগুলো আবর্তন করছে, এই ইলেকট্রনের যদি আমরা রৈখিক বেগ বলি তাহলে হলো ভি। আর রৈখিক বেগকে যদি আমরা এই ব্যাসার্ধ দিয়ে গুণ করে দিই, এই যে ব্যাসার্ধ, পরমাণুর যে পারমাণবিক ব্যাসার্ধ, ব্যাসার্ধ দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো এই ইলেকট্রনের কৌণিক বেগ। ইলেকট্রনের কৌণিক বেগকে যদি আমরা এন দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পাবো ইলেকট্রনের কৌণিক ভরবেগ। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানী নিলস বোর বলছেন ইলেকট্রনের কৌণিক ভরবেগ, দ্যাট মিন্স পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রনগুলো আবর্তন করে তখন তার একটা কৌণিক ভরবেগ থাকে। আর এই কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড গুণিতক হয়। আমরা অখণ্ড গুণিতক বলতে এখানে n গুণিতক বলবো, n গুণিতক h/2π এর অখণ্ড গুণিতক। এখানে n হচ্ছে অখণ্ড সংখ্যা বা ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, 1, 2, 3, 4 ইত্যাদি হবে। তবে এটা কখনোই এটা সর্বদাই পূর্ণ সংখ্যা হবে, কখনোই কিন্তু এটা ফ্র্যাকশন হবে না বা ভগ্নাংশ হবে না। তো আমরা দেখতে পেলাম যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড গুণিতক, দ্যাট মিন্স n গুণিতক পূর্ণ সংখ্যার গুণিতক। এই পূর্ণ সংখ্যাটা বেসিক্যালি ইলেকট্রনের কক্ষপথের যে মান সেই মান প্রকাশ করছে। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, তোমরা তো জানো ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। এখানে v হচ্ছে এই ইলেকট্রনের রৈখিক বেগ, আর হচ্ছে এই কক্ষপথের ব্যাসার্ধ। আর এই যে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটার মান তোমরা জানো 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, দেখো এইভাবে আসলে কৌণিক ভরবেগ সম্পর্কে আমরা ধারণা নিব। তাহলে ইলেকট্রনের পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, সেই ভরবেগ হচ্ছে h/2π এর অখণ্ড গুণিতক। 1 গুণ, 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ হবে, কখনো এটা কিন্তু ফ্র্যাকশন হবে না। ওকে, এরপরে দেখা যায় যে আমরা শক্তি স্তরের শোষণ, বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানো যে আইনস্টাইন আর ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের আলোক সম্পর্কীয় যে বিকিরণ তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী যখন কোনো বস্তু শক্তি বিকিরণ করে কিংবা শক্তি শোষণ করে সেটা কিন্তু অবিচ্ছিন্নভাবে করে না, বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র শক্তি প্যাকেট আকারে করে। এখন দেখো এই জায়গাটাতে আমরা বোঝানোর চেষ্টা করছি যে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে
যে কক্ষপথগুলো থাকে এই কক্ষপথের কিন্তু শক্তি থাকে, সুনির্দিষ্ট শক্তি সম্পন্ন কক্ষপথ। আমি আবার বলছি যে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যে কক্ষপথগুলো থাকে এই কক্ষপথগুলো অবশ্যই সুনির্দিষ্ট শক্তির কক্ষপথ। তো আমরা ধরে নিলাম প্রথমটা হচ্ছে যে E1 শক্তি বিশিষ্ট কক্ষপথ, আর দ্বিতীয় যে কক্ষপথ সেটা হচ্ছে যে E2 শক্তি বিশিষ্ট কক্ষপথ। এখন আমি আমি কিন্তু এই যে এই প্রথম প্রস্তাবনায় বলছিলাম যে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রন ঘোরে আর ওই ইলেকট্রন যখন নিজের কক্ষপথেই ঘোরে তখন কিন্তু শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। তবে এই পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনরত ইলেকট্রন গুলো শক্তি শোষণ করতে পারে। যদি শক্তি শোষণ করে তাহলে শক্তি শোষণ করে এই ইলেকট্রনটা লাফ দিয়ে উপরের কোনো কক্ষপথে চলে যায়, উপরের কোনো কক্ষপথে, সেটা দ্বিতীয় কক্ষপথে, তৃতীয় কক্ষপথে, চতুর্থ কক্ষপথে, যে কোনো কক্ষপথে যেতে পারে। তবে সেটা নির্ভর করবে কতটুকু শক্তি সে শোষণ করতেছে। যদি বেশি পরিমাণে শক্তি শোষণ করে তাহলে অনেক দূরের কক্ষপথে যাবে, কম পরিমাণ শক্তি শোষণ করলে জাস্ট পরের কক্ষপথে যাবে। এখানে দেখানো হয়েছে যে পরমাণুর একটা ইলেকট্রন শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরের কক্ষপথে যাচ্ছে। তাহলে কতটুকু শক্তি শোষণ করবে? এই যে এই শক্তি শোষণের পরিমাণকে যদি আমরা ডেল্টা ই দিয়ে প্রকাশ করি তাহলে এই দ্বিতীয় কক্ষপথের শক্তি স্তরের শক্তি থেকে আমাদের প্রথম কক্ষপথের যে শক্তি সেটা বিয়োগ দিতে হবে, তাহলে আমরা এই শক্তির পরিমাণটা পেয়ে যাব। তাহলে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে লাফ দিলে ইলেকট্রন লাফ দিয়ে চলে গেলে এটাকে কোয়ান্টাম লম্ফ বলা হয়। এই ইলেকট্রন লাফ দিয়ে চলে গেলে এই পরিমাণ শক্তি শোষণ করবে, অথবা আমরা বলতে পারি যে ইলেকট্রন শক্তি শোষণ করে এই প্রথম কক্ষপথ থেকে লাফ দিয়ে দ্বিতীয় কক্ষপথে বা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা ই ইকুয়াল টু E2 মাইনাস E1। আর তোমরা তো জানো আসলে এই বিকিরিত শক্তি বা শোষিত শক্তির পরিমাণকে আমরা নিউ এর সমানুপাতিক ধরি, আর সমানুপাতিক তুলে দিয়ে আবার সে হচ্ছে যে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে এখানে একটা ধ্রুবক বসাতে হয়। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি যে শোষিত শক্তির পরিমাণ হবে এইচ নিউ এর সমান। তোমরা যদি এই এইচ নিউ এর মান বসিয়ে দাও তাহলে আবার পাওয়া যাবে যে এইচ সি ডিভাইডেড ল্যামডা। প্রিয় শিক্ষার্থী, একইভাবে যদি ইলেকট্রন উপরের কোন কক্ষপথ থেকে যদি লাফ দিয়ে নিচের কক্ষপথে আসে তাহলে সে শক্তি বিকিরণ করে। যখনই পরমাণুগুলো সুযোগ পাবে আর কি, তখনই কিন্তু এই ইলেকট্রন শক্তি ছেড়ে দিবে, আর ছেড়ে দিয়ে লাফ দিয়ে আবার নিচের কক্ষপথে ফিরে আসবে। এটা একটা কোয়ান্টাম লম্ফ, এখানে শক্তির বিকিরণ ঘটবে। এই যে বিকিরিত শক্তির জন্য আমরা উজ্জ্বল বর্ণালী দেখতে পাই বর্ণালীমিতিক যন্ত্রে, আর এই শোষিত শক্তির কারণে আমরা অনুজ্জ্বল বর্ণালী দেখতে পাই। এই দুইটা শক্তি কিন্তু বেসিক্যালি বর্ণালী সৃষ্টির মূল কারণ। বিকিরিত শক্তির পরিমাণও আমরা একইভাবে নির্ণয় করব, উপরের কক্ষপথের শক্তি থেকে এই যে নিচের কক্ষপথের শক্তিটা বিয়োগ দিয়ে দিব। বিয়োগ করলে আমরা পাবো এইচ নিউ। আবার যদি আমরা এই যে নিউ সমান সি ডিভাইডেড ল্যামডা আমরা জানি, তাহলে আমরা পাবো এইচ সি ডিভাইডেড ল্যামডা। প্রিয় শিক্ষার্থী, এইভাবে এখানে শক্তির বিকিরণ বা শোষণ ঘটে থাকে। ইলেকট্রনের শক্তি শোষণ করে লাফ দিয়ে উপরের কক্ষপথে যায়, আবার ইলেকট্রন শক্তি বিকিরণ করে লাফ দিয়ে নিচের কক্ষপথে ফিরে আসে। আর এই শোষিত শক্তি আর বিকিরিত শক্তির কারণেই পরমাণুতে আমরা দেখতে পাই যে পরমাণুর বর্ণালী সৃষ্টি হয় আর কি বর্ণালীমিতিক যন্ত্রে, এই শোষিত শক্তি আর বিকিরিত শক্তির দ্বারাই। আর এই যে শোষিত শক্তি বিকিরিত শক্তি, এই শক্তির প্রকৃতি কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, যেটা তড়িৎ চুম্বকীয় শক্তি, সেই শক্তি বেসিক্যালি আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানো পরমাণু শক্তি শোষণ করলে লাফ দিয়ে উপরের কক্ষপথে যায় ইলেকট্রন গুলো, আবার পরমাণু শক্তি বিকিরণ করে ইলেকট্রন গুলো লাফ দিয়ে নিচে চলে আসে। এই ঘটনাটা কিন্তু প্রতিনিয়তই ঘটে চলছে। এই যে দিনের বেলা যে সূর্য থেকে আমরা আলো পাই, আলো আসলে পৃথিবীতে থাকা যে অণু পরমাণুগুলো ভূপৃষ্ঠের উপরে, এই অণু পরমাণুগুলো উদ্দীপ্ত হয় এবং হচ্ছে যে এই অণু পরমাণুগুলোর ইলেকট্রন গুলো লাফ দিয়ে উপরের কক্ষপথে চলে যায়। আর সারাদিন ধরে এই ঘটনা ঘটে। আবার যখনই সুযোগ পাই সেই ইলেকট্রন গুলো নিচের কক্ষপথে ফিরে আসে। এই ফিরে আসার কারণে আবার শক্তি বিকিরণ করে, এইভাবে অনবরত চলতেই থাকে। আর আমরা দেখতে পাই যে সকাল থেকে বিকেল বেলা হতে হতে কিন্তু এই পৃথিবীটা অনেক উত্তপ্ত হয়ে যায়। উত্তপ্ত হওয়ার কারণ হলো যে এই যে শক্তি শোষণ করছে, শোষণ করে লাফ দিয়ে উপরের কক্ষপথে পরমাণুগুলো ইলেকট্রন চলে যাচ্ছে। এই ইলেকট্রন গুলো চলে যাওয়ার কারণে পরমাণুগুলো উত্তেজিত হচ্ছে, আবার শক্তি বিকিরণ করে সেই শক্তিগুলো এই পৃথিবীটাকে উত্তপ্ত করছে। কিন্তু রাতের বেলা কি হয়, যখন সূর্য থাকে না তখন কিন্তু এই ইলেকট্রন গুলো
আবার লাফ দিয়ে নিচের কক্ষপথে চলে যায়, তখন বিকিরণ করার সুযোগ পায়। প্রত্যেকটা পরমাণু অণু তাদের যে লোয়ার অরবিট থেকে ইলেকট্রনগুলো হায়ার অরবিটে চলে যাওয়া যে ইলেকট্রনগুলো সেগুলো ফিরে আসে, আর দ্রুত এই শক্তিগুলো কিন্তু রিলিজ করে। আর এই শক্তি যেহেতু প্রকৃতিটা হলো তড়িৎচুম্বকীয় প্রকৃতি, এই প্রকৃতির কারণে তড়িৎচুম্বকীয় প্রকৃতির কারণে এর বেগ তো তোমরা জানো, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ অনেক বেশি, 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1। এই যে এই বেগে আবার আলো চলে যায় পৃথিবী থেকে সেই মহাশূন্যে চলে যায়। মহাশূন্যে যায় বলেই কিন্তু পৃথিবী আবার ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। পৃথিবীতে এই যে আলো আসে সূর্য থেকে, সবগুলো কিন্তু পৃথিবীতে থেকে যায় না। এই আলোগুলো আবার পৃথিবী থেকে মহাশূন্যে ফিরে যায়। এই জন্য আমার দেখতে পাই যে সারা রাত্রি শেষে শেষ রাতে দেখা যায় কিছুটা ঠান্ডা আবহাওয়া ফিরে আসে। আর পৃথিবীতে এই শক্তি যদি থেকে যেত তাহলে কিন্তু পৃথিবী বসবাসের যোগ্য থাকতো না। এই পৃথিবী তখন বসবাসের অযোগ্য হয়ে যেত। আর এই শক্তি সারা রাত ধরে পৃথিবী থেকে মহাশূন্যে চলে যায়, আর এই যে এই বেগে যায়, ফলে খুব দ্রুতই পৃথিবী আবার হচ্ছে যে শীতল হয়ে যায়। এখন এই যে এই শক্তি যদি কোনো কারণে যেতে না পারে তাহলে কি হবে? পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে না? এই পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে। যাতে পৃথিবী উত্তপ্ত না হয়ে যায় সেই জন্যই কিন্তু শক্তিটা চলে যায়। আর এই পৃথিবী ভূপৃষ্ঠে যদি আমরা দেখি যে কার্বন ডাই অক্সাইড, মিথেন বা সিএফসি এই ধরনের গ্যাসগুলো যদি বেড়ে যায়, তাহলে এই যে বিকিরিত শক্তি, এই যে ইলেকট্রন গুলো লাফ দিয়ে নিচের কক্ষপথে আসার সময় যে শক্তিটা বিকিরিত হবে, সেই বিকিরিত শক্তিগুলোকে কিন্তু কার্বন ডাই অক্সাইড আটকে দেয়, সিএফসি আটকে দেয়। আবার হচ্ছে যে এই মিথেন গ্যাস এই এই যে বিকিরিত শক্তি, এই বিকিরিত শক্তিটাকে আটকে রাখে, জাস্ট গ্রিন হাউস এর মতো আটকে রাখে। ফলে পৃথিবী উত্তপ্ত হয়। আর আর যেটাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই পৃথিবীতে যদি কার্বন ডাই অক্সাইড, সিএফসি, মিথেন এই গ্যাসগুলো যদি বেড়ে যায়, তাহলে পৃথিবীতে তাপ আটকে থাকবে আর উত্তপ্ত হয়ে যাবে, যেটা আসলে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। সেক্ষেত্রে এইভাবে আসলে এইগুলো গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে এবং হচ্ছে যে পৃথিবীটাকে উত্তপ্ত করে। যাই হোক, আমি আসলে বোর পরমাণু মডেল তোমাদের সাথে আলোচনা করলাম। বোর পরমাণু মডেলে এই 3টা প্রস্তাবনা খুবই ভালো করে পড়বে। আশা করি তোমরা এখান থেকে অনেকগুলো ধারণা শিখেছ। ওকে, ধন্যবাদ।